শাহরুল আলম, আমি একটা জায়গায় একটু আপনাকে, আমি আওয়ামী লীগের বাইরে আসতে চাই আসলে। আমি আওয়ামী লীগের, আমি দীর্ঘক্ষণ আমরা কথা বলেছি এই নিয়ে। আপনি যে এই ইস্যুটাকে আপনি টাচ করেছেন, ওকে, ওই সময়টা আমরা আমাদের দর্শকদেরকে আমরা যে ওপিনিয়নটা দিই যে আওয়ামী লীগের বিদায়, পরিবর্তন বা পতন অনিবার্য হয়ে উঠেছিল, এটা আওয়ামী লীগ নিজেই করে ফেলেছিল। বাট সেই পরিবর্তনটার ফাঁকে কি যে কথাগুলো এখন বলা হয় যে ইন্টারন্যাশনাল কোন পলিটিক্স বা কোনো অন্য কোন গ্রুপ যারা আওয়ামী লীগ দিয়ে একটা সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগ শাসন দিয়ে সেই 17 বছরে, সেটা অনেকে মিন করে পাকিস্তানি কোন গ্রুপ, অনেকে মিন করে ইউএসএ, চায়না ক্ষুব্ধ ছিল। এই বিষয়গুলো কি বাংলাদেশে ওই আওয়ামী লীগের দুর্বলতা, তার বিদায় অনিবার্য, এই ফাঁকে কি তারা কোথাও ঢুকেছে? যেটা সমালোচকরা বলে বিভিন্ন সময়, আমি মেটিকুলাস ডিজাইনে আমরা কখনো যাই না, আমরা যেতে চাইও না সেখানে, কিন্তু ফাঁকে কি যে আমাদের এই দুর্বলতার সুযোগে অন্য কেউ কি এখন খেলছে, যেটা আমরা খুব বেশি কি এখন দায়িত্ব নিয়ে ফেলছি এই সময়টা এসে, যে আওয়ামী লীগের বিদায়ের সুযোগটা, যেই মাঝখানে যে ইন্টারিয়াম টাইমটা, এটাকে আমরা খুব বেশি রিস্ক নিয়ে ফেলছি এখন? বা যদি বলি সরকার কি খুব বেশি রিস্ক নিয়ে ফেলছে বিভিন্ন ক্ষেত্রে? না, এখন একটা তো আপনাকে বুঝতে হবে যে দিস ইজ নট নর্মাল গভর্নমেন্ট সিস্টেম। আমরা এটা তো স্বাভাবিক সরকার ব্যবস্থাপনায় নেই। এখানে যদি একটা পাবলিক ম্যান্ডেট কিংবা নির্বাচিত সরকার থাকতো তাহলে হয়তো অনেক বিষয়ে আমরা প্রশ্ন করতে পারতাম কিংবা জবাবদিহিতার আওতায় রাখতে পারতাম। এখন তো এই যে সরকার আছে এটা তো একটা বিশেষ ব্যবস্থাকালীন সরকার। এখন সেই বিশেষ ব্যবস্থায় আমরা দেখছি অ্যাডহক বেসিসে তারা অ্যাক্ট করছে। হ্যাঁ, তাদের সমন্বিত পরিকল্পনা কিংবা সেইসব পরিকল্পনায় তারা থাকতে পারছে না। তারা অ্যাডহক বেসিসে সামনে যদি কোনো সমস্যা আছে এই সমস্যার প্রেক্ষিতেই তারা অ্যাক্ট করছে। যেমন আব্দুল হামিদের বিদেশ যাওয়াটা। খেয়াল করে দেখবেন আমি একটা টু শব্দ, একটা সেকেন্ড, একটা কথাও লিখি নাই ফেসবুকে। কোথাও বলিও নাই। কিন্তু আমি দেখছি সমস্ত দুনিয়া এটা নিয়ে নানান ষড়যন্ত্র তত্ত্ব, রিফাইন্ড আওয়ামী লীগ, রস সাথে মিটিং, মির্জা ফখরুলের সাথে মিটিং। আমার কথা হচ্ছে যে আব্দুল হামিদ আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন বাই প্রোটোকল। যেকোনো এক্স প্রেসিডেন্ট তিনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। আমরা যুক্তরাষ্ট্রে দেখি কি একবার প্রেসিডেন্ট হন তিনি আজীবনের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা পান। তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন। প্রেসিডেন্ট ইজ দ্য টপ ফিগার অফ এনি নেশন। যেই প্রক্রিয়ায় নির্বাচিত হোক, আব্দুল হামিদের যতই দোষ থাকুক, তার যতই নারী কেলেঙ্কারি থাকুক, দুর্নীতির অভিযোগ থাকুক, বাট তিনি তো কনস্টিটিউশনাল একটা দেশের প্রধান ছিলেন। তো সেই জায়গায় আব্দুল হামিদ কেন পালিয়ে যাবেন দেশ থেকে? তার হাতে তো আর রক্তের দাগ নেই, তাই না? আওয়ামী লীগের শাসন আমলে তিনি রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু মূল যে অভিযোগ জুলাই অভ্যুত্থানে তো সে তো আর নির্দেশদাতার ভূমিকায় ছিল না। তাহলে আব্দুল হামিদকে কেন দেশ থেকে পালিয়ে যেতে হবে? একটা বৃদ্ধ মানুষ সে চিকিৎসার জন্য গিয়েছে। আচ্ছা ঠিক আছে আমরা দেখি সে কি চিকিৎসার জন্য গেছে, আসবে, ফিরে আসনে। যাওয়ার সময় সরকার বলল আমরা ৩ সদস্যের কমিটি গঠন করছি। ইন্টারপোলকে বলবো, হ্যান-ত্যান এমন কোন ৩-৪ জন উপদেষ্টা যাদেরকে আমরা মনে করি খুবই বিচক্ষণ। এয়ারপোর্টে পরিদর্শনে গেল তদন্ত কমিটি, তারা এয়ারপোর্টে ঘুরেও আসলো। এবং আব্দুল হামিদ চিকিৎসা নিয়ে আবার উনি দেশে আসলেন। এখন দেশে আসলে এই বৃদ্ধ লোকটাকে আপনি কি ঘাড়ে চাবুক মেরে ফেলবেন? আপনি কি তাকে জেলে ঢুকাবেন? তা জেলে ঢুকালে ঢুকান, অসুবিধা নাই তো। আমরা তো তার বিরুদ্ধে অপরাধ থাকলে সেটা প্রমাণিত হবে। কিন্তু এই যে চিফ অ্যাডভাইজার বললেন চিলে কান নিয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আমরা কেন তৈরি করছি? আমি শুরুতেই বললাম যে নদীর জলের সাথে জঞ্জাল এত বেশি এসে গেছে আমাদের এই উন্মুক্ত আ কথাবার্তা এবং নানান রকম উন্মুক্ত গণমাধ্যমের প্রচেষ্টায়, যে আমার জনগোষ্ঠী বিভ্রান্ত এবং তারা দিক নির্দেশনাবিহীন। সেই জায়গায় ওই সময় কি একজন উপদেষ্টাও দাঁড়িয়ে বলতে পারলেন না যে আব্দুল হামিদ একজন সাবেক রাষ্ট্রপতি, তার হাতে রক্তের দাগ নেই, তিনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য, তিনি যদি ফিরে না আসেন আমরা ইন্টারপোলে যদি আমরা দেখি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে আমরা ব্যবস্থা নিব। যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা পরে বললেন যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা কিছু করি নাই। কিন্তু তখন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারলেন না বিষয়টা রাষ্ট্রের। তো আমরা তো এই গভর্নমেন্ট চাই না কিংবা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না যেখানে ইউ কল স্পেড এ স্পেড, এরকম আমরা চাই। সেটা একটা হতাশার জায়গা নিশ্চয়ই। এটা বোঝানোর চেষ্টা করলাম যে এরকম হচ্ছে অ্যাডহক বেসিসে এই গভর্নমেন্ট চলছে। একটা বিশেষ ব্যবস্থাপনার গভর্নমেন্ট, এজন্যই আমরা বারবার বলছি যে পার্লামেন্টারি সিস্টেমে গেলে একটা জবাবদিহিতা থাকবে এবং সেইখানে আপনাকে এই ডেফিনিশন গুলো যদি আমরা অ্যাডপ্ট করতে পারি যে না ওকে ফাইন আমরা, কারণ
লুক, আমি বরাবরই বলে আসছি, এখনো বিশ্বাস করি। আপনি যুদ্ধে জয়ী হবেন যখন আপনার শত্রুর আকার ছোট থাকবে। শত্রুকে আপনি কনফাইন করতে পারবেন। আম নির্দিষ্ট করে রাখতে আপনি যদি শত্রুর আকার বৃহৎ করে ফেলেন, তাহলে আপনার এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা কম। যেই কারণে শেখ হাসিনা ১৭ বছর পরেও যুদ্ধ হেরেছে। তিনি গোটা বিএনপিকে, জনগোষ্ঠীকে এবং যারা নন রাজাকার তাদেরকেও তিনি একই জায়গায় নিয়ে এসে বলছেন যে এরা বি আ রাজাকার এবং তাদের দোসর। এখন আমরা বলছি জুলাইয়ের গণহত্যাকারী এবং তার দোসর। তো আপনি দোসর যখন কথাটা বলবেন তখন তো ইটস এ বিগ স্কেল। আপনি দোসর হইতে গেলে সমাজের একটা বিশাল জনগোষ্ঠীকে আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনি এই আইনের আওতায় নিয়ে আসার যে রাস্তা, সেই রাস্তাতে জয়ী হওয়ার রাস্তা খুব কম। আজকে আমরা জয়ী হয়েছি জুলাইয়ে। যদি আমরা এই শত্রুর আকার ছোট না রাখতে পারি, তাহলে আমরা পরাজিত হব সামনে। এটাই ইতিহাসের বাস্তবতা। এইটা যারা মেনে রাষ্ট্র পরিচালনা করবেন, তারাই ভালো থাকবেন। যারা মানবেন না, তাদের পরিণতি অবশ্যই হবে। সেটা ১৫ বছর লাগছে শেখ হাসিনা, ১৭ বছর। হয়তো অন্য সংস্কারের ২৭ বছর লাগবে, ৩০ বছর লাগবে। বাট এটা হবে। এটা ইতিহাসের বাস্তবতা। ইতিহাস রিপিট হয়। এটা আমাদের মেনে আগাতে হবে বলে আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের জন্ম স্বাধীনতা যুদ্ধের পরে, কিন্তু আমরা ইতিহাস পড়েছি, আমরা স্টাডি করে, বিশেষ করে আমরা যখন সাংবাদিকতা করেছি ফিল্ডে, আমরা সেটা মর্মটা আরো বেশি, অন্তত ১০ জন আমাদের জেনারেশনের ছেলে থেকে বেশি ফিল করার চেষ্টা করছি। এবারকার এসে কোথায় জানবো যে স্বাধীনতা যুদ্ধের ইস্যুগুলো নিয়ে, যেমন জামাতে ইসলামী গতকাল তারা ইউএস এমবিসিতে বসেছে, আমি অনেকগুলো রিপোর্ট যাচাই করেছি। জামাতে ইসলামী বলেছে তারা নারী স্বাধীনতা, নারী ইস্যু, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো নিয়ে তারা ইউএসএমবিসি কে ব্যাখ্যা দিয়েছে। অন্তত প্রথম আলো সহ বিভিন্ন লিডিং পত্রিকায় নিউজটা এসছে। এখন ৭১ জামাতের ভূমিকা কি এই গভর্নমেন্টের সময়? সম্প্রতি যখন আপনার বিতর্কটা উঠলো যে গভর্নমেন্ট কি জাতীয় চার নেতা সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাম বাতিল করে দিয়েছে কিনা মুক্তিযুদ্ধের সময়, তখন গভর্নমেন্টের যে গ্যাজেট সেখানে কিন্তু জামাত তৎকালীন রাজাকার হিসেবে তাদেরকে বলা হয়েছে। কিন্তু এখন এসে যখন এই রিসেন্ট মানে সার্ফেসে থাকা সাবজেক্ট গুলো নিয়ে জামাত ইসলামী কথা বলছে, তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আগামী ইলেকশনকে চ্যালেঞ্জ করার জন্য, ইসলামী দলগুলো নিয়ে জোট করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আপনার প্রেডিকশন বলি বা আপনার এই রাজনীতি যেটা দেখছেন, বিএনপি ভার্সেস অন্য শক্তি, আওয়ামী লীগ নাই ফিল্ডে, সেই চ্যালেঞ্জটা কতটুকু বিএনপির জন্য শক্তিশালী হতে পারে, বা বিএনপিকে আসলে কি কোন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে কিনা? কারণ বিএনপি তো মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, সেই দলের ফাউন্ডার যিনি তিনি মুক্তিযুদ্ধের একজন বড় নায়ক। এই জায়গাটায় এই দুইটা কনফ্লিক্ট দিনকে দিন কি ইলেকশনে কি আরো ক্লিয়ার হবে, এবং জামাত কি বাধ্য হবে তার অবস্থান ক্লিয়ার করতে বাংলাদেশের মানুষের কাছে? দেখুন, এই চ্যালেঞ্জ তো রাজনীতিতে থাকবেই এবং এই চ্যালেঞ্জটা আসবে এবং চ্যালেঞ্জ কিভাবে উতরানো যায় সেটাই রাজনীতি। সেই চ্যালেঞ্জ যখন আসবে, পলিসি ঠান্ডা মাথায় নির্ধারণ করে কিভাবে সেখান থেকে উতরানো যায় সেটাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ। কিন্তু যেই জায়গাটা আমি বিশ্বাস করি, এই বিশ্বাসের জায়গাটা অনেক মজবুত এবং অটুট। সেটা হলো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্ম পালন করে। আমি আমার পরিবার দেখে বুঝি, আমার চারপাশ দেখে বুঝি। ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমার ভাইরা। তারপরে আমার পরিবারকে দেখে আশেপাশের প্রতিবেশীদেরকে বুঝি। আমি যে এবার দেশে গেলাম, আমি এই ১০ দিন গ্রামে থেকে, আপনারা শহরের মানুষ গ্রাম কতটা বুঝেন আমি জানি না। কিন্তু আমি একেবারে নদীতে গোসল করে বড় হওয়া, স্কুল থেকে পালিয়ে ধান চাষ করা, মইয়ের উপর বসে গরুর পেছনে বসে ওই কাদামাটিতে বড় হওয়া ছেলে আমি। সুতরাং আমি গ্রাম বুঝি। নেক্সট বার আপনি আসলে আপনাকে আমার গ্রামে হাওড়ে নিয়ে যাব। আমি মাসে ২ থেকে ৩ বার আমার গ্রামে যাই, এই ঈদের আগে পরে। ওকে। আবার ধরেন ১৭, ১৮, ২০ বছর সাংবাদিকতা ঢাকা শহরে করার কারণে ঢাকা শহরে আমার একেবারে প্রত্যেকটা অলিগলি আমার মুখস্থ এবং আমরা মনে হয় যে ঢাকা শহরও আমার নিজের। সুতরাং আমি ২ টা জিনিসই বুঝি। সেই জায়গায় বুঝে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করেছি, মানুষকে বলার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, এই সিচুয়েশন ১৫ বছরে জামাতের উপর অত্যাচার হইছে। তারা একটা ইসলামিক দল। ভোট দিবেন কিসে? ধানের শীষ আর দাঁড়িপাল্লা হলে ভোট দিবেন কিসে? আমি একজনও পাই নাই যে এই বিষয়ে দ্বিমত কিংবা দোনোমনো যে না ঠিক আছে এবারের ভোটটা দাঁড়িপাল্লায় দিব হয়তো। যারা দাঁড়িপাল্লার ভোট ছিল তারা দাঁড়িপাল্লাতেই আছে। যারা ধানের শীষের ভোট ছিল ধানের শীষেই আছে। হ্যাঁ, বর্তমানে বিএনপির বিরুদ্ধে যে সংঘবদ্ধ প্রচারণা হয়েছে, চাঁদাবাজের দল, এটা একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। এটাতে অসন্তুষ্টি আছে এবং বিএনপি যেহেতু বড় দল,
তার অসন্তুষ্টির মাত্রাটাও অনেক বড় যে না ধরেন এলাকায় ৫০ জনের ছাত্রদল যুব দলের তারা গত ১৭ বছর নির্যাতনের মধ্যে ছিল। এখন ৫ তারিখের পরে এসে হঠাৎ দেখাচ্ছে যে যারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল তাদের অনেকেই নানান সুযোগ সুবিধা পাচ্ছে। বিএনপির অনেক নেতার কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছে। সুতরাং এই যে অসন্তুষ্টিগুলো যারা এতদিন নির্যাতিত ছিল তাদের মধ্যেও আছে। কিন্তু আমি বলছি যখন ভোট আসবে তখন বিচার মানেই তালগাছ আমার বাংলাদেশের মানুষ। এইটা আমি মনে করি। এখন কিছু ভোট যে এদিক ওদিক হয় নাই সেটা না। অবশ্যই কিছু ভোট এদিক ওদিক হয়েছে। সেটার পার্সেন্টেজ কত? আমরা এই ইলেকশনটাই হবে একটা লিটমাস টেস্ট যে আমরা এই যেভাবে ধারণ করা হচ্ছে বলা হচ্ছে জামাত ইসলামের এক নেতা বলেছেন যে আমাদের ৫ জুলাই সবচেয়ে আমাদের বেশি উপকার হয়েছে, লাভবান হয়েছে। ইয়েস, আমি মনে করি দে হ্যাভ ভেরি মাইনর কন্ট্রিবিউশন বাট ভেরি বিগ সেলিব্রেশন। আমাদের সোসাইটি, আমাদের প্রশাসন, আমাদের নানান জায়গায় মনোজগতে তাদের একটা ব্যাপক প্রাধান্য বিস্তৃত হয়েছে। কিন্তু এই নির্বাচন আসলে মনে হবে যে না দেখি আমরা, এবং এই জন্য আমি নির্বাচনটা ফেয়ার চাই, একেবারে একদম দুঃখিত, কোন রকম পক্ষপাত চাই না। যে বাংলাদেশের মানুষ যদি এরকম ইসলামিক এটাকে কি বলে যারা জান্নাতকে নির্বাচনী ব্যবস্থার একটা পরিমাপক হিসেবে তাদেরকে মানুষ কতখানি গ্রহণ করে দেখতে চাই। কিন্তু আমি যে বললাম আমি বাংলাদেশের রাজনীতি যেহেতু বুঝি, যতটুকুই বুঝি আমার নার্ভ খুব শক্ত, আমি খুব বিচলিত হই না, এবং আমি মনে করি যে এইটার ৩% থেকে হয়তো বেড়ে ৮% হয়েছে, বাট নট 20% অথবা 25% অথবা 30%। জাস্ট এটা আমার ভাবনার জায়গা। আমি কেন বললাম যে আমার নার্ভ শক্ত এবং আমি খুব শক্ত মাথায় জিনিসগুলো ডিসাইড করি, কারণ আমার গত ১০ মাসের অ্যাক্টিভিটিস এর পরম্পরা বিবেচনা করলে যে কেউ, আমার শত্রুরাও অন্তত বলতে বাধ্য হবেন যে আই এম দ্য ফার্স্ট পারসন, ডে 1 থেকে আমি বলে আসছি যে নো, আমাদেরকে পার্লামেন্টারি সিস্টেমে ফিরতে হবে, গণতন্ত্রে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। আমাদেরকে কেউ যখন সবাই যখন একটা বিষয় বলছে যে না এই বড় রাজনৈতিক দল বিএনপির এই দোষ, এটা ওটার দোষ, আমি নিজে বিএনপির তালিকাভুক্ত নেতা নই কিংবা পদ নেই, কিন্তু আমি দেখছি বাংলাদেশকে আমার রক্ষা করতে হলে আমার একমাত্র পলিটিক্যাল লেজিটিমেট যে পাওয়ার, সেই পাওয়ারকে আমাকে সাপোর্ট করা ছাড়া তাকে দুর্বল করে আমার কোনো লাভ নাই। বাংলাদেশে এখন রাজনৈতিক দল, লেজিটিমেট রাজনৈতিক দল, মধ্যপন্থার দলকে দুর্বল করা মানে এখানে অপশক্তির জন্ম নেওয়া, এবং রাজনীতিবিদদেরকে সম্পর্কে জনমনে আমি বিষিয়ে তোলার অর্থই হলো বিরাজনীতিকরণ প্রচেষ্টার পার্ট হওয়া। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, দ্বিমত থাকতে পারে যে না রাজনৈতিক দল এত ঠুনকো না যে তাদের সমালোচনা করলেই হারিয়ে যাবে, কিন্তু আমি মনে করেছি যে এইটাই পথ আপাতত। যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যেহেতু ফেল করেছে আমাদের লিড করতে, আমাদের লিড করার জন্য যারা ১৭ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যারা সেন্ট্রিস্ট, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যাদের কমিটিতে 33% নারী, যাদের নারী নেতৃত্ব আছে, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অক্ষ সবাইকে নিজেকে ধারণ করে, এই ধরনের একটা বাংলাদেশ তো আমি চাই, কারণ আমি এই বাংলাদেশের লালন করি। তো সেই জায়গায় আমার একমাত্র লেজিটিমেট পলিটিক্যাল পার্টি বিএনপি কে যদি আমি এলিমিনেট করতে চাই, ব্যাশিং করতে চাই, বিএনপি জয় বাংলা হয়ে গিয়েছে এই ধারণা এস্টাবলিশ করতে চাই, তাহলে আমি হু আই এম হেল্পিং? আমাকে তো মাঠে আমার টার্গেট আমি যদি না থাকে তাহলে তো আমি খেলোয়াড় না। আমি সারা মাঠ খেলতে পারি, কিন্তু আমাকে গোল দিতে হবে, গোল পোস্টের ভিতরে বল ঢোকাতে হবে। আমি যদি দুই দলকে মানে আমার সব প্লেয়ারকেই যদি আমি অ্যাবান্ডন করি এবং আমার যদি প্লেয়ারদেরকে আমি ল্যাং মেরে সবাইকে বসিয়ে দেই, তো আমি কি চাই? বাংলাদেশে মধ্যপন্থার একটা সরকার, সবার জন্য সরকার, গণতান্ত্রিক সরকার, বৈষম্যহীন সরকার, নতুন বাংলাদেশের সরকার, এটি যদি আমার স্বপ্ন হয়ে থাকে, তো আমার লেজিটিমেট রাজনৈতিক দলগুলোকে ব্যাশিং করে, বিরাজনীতিকরণ করে আমি কাদেরকে ক্ষমতায় আনতে চাই? আমাকে ওই বাংলাদেশের স্বপ্ন তো দেখতে হবে। ৫ তারিখের পর থেকেই আমি আমার আইডিওলজি ডিফাইন করেছি যে আমার রোল কি হবে এখন। সেই রোল পালন করতে যেয়ে আমাকে হেন কোনো মুক্তিযুদ্ধ, দুঃখিত, জামায়াতে ইসলাম, বিএনপির যারা ছুপা জামাতি কিংবা ধরেন অন্যান্য অপরাপর রাজনৈতিক দল, ছাত্রদের অনেক অংশ মনে করছে যে
আমি ভুল পথে আছি। কিন্তু আমি যে বলেছি আমার নার্ভ শক্ত। কারণ আমি জানি আমাকে কোথায় যেতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় না যাবো আমি আমার নার্ভটা শক্ত রেখেই যাবো। বাংলাদেশ প্রশ্নেও আমি মনে করি যে আমাদেরকে নার্ভ শক্ত রেখে চলতে হবে এবং we have a lot of things to be hopeful. Don't be, so এটা pessimistic হয়ে লাভ নাই।